দেখো, ইন্ডিয়ান ফুটবল মানে বিভিন্ন সময়ে ট্রান্সফার মার্কেটে বহু মজার ঘটনা ঘটে। আর যখন সেই মজার ঘটনার মধ্যে আমাদের অন্যতম পছন্দের ফুটবলারকে ইন্ডিয়াতে থেকে যেতে দেখতে পাওয়ার একটা বড় সম্ভাবনা দেখা দেয় বা তার চান্স পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু সেই মজার ঘটনাটাও একদমই ভালো ঘটনার দিকেই এগিয়ে যায়। তো একদিকে মজার ঘটনা যেমন শেয়ার করা রয়েছে, একদিকে ভালো ঘটনা শেয়ার করা রয়েছে, এবং দুজন প্লেয়ারের আপকামিং ফিউচার নিয়ে যা কিছু আপডেট বেরিয়ে আসছে সেটাও শেয়ার করা রয়েছে। একদমই স্ট্রেট কাট ভিডিও হবে, যার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যার কিছুক্ষণের মধ্যে, মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তার কিছুক্ষণের মধ্যে মোহনবাগানের ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে ম্যাচ রয়েছে। কিন্তু সেই ম্যাচে অবশ্যই যারা সিনিয়র প্লেয়ার, যারা মেন প্লেয়ার, তারা তো মেন স্কোয়াডে ইনক্লুডেড হয়ে গেছে, বেঞ্চে তাদের দেখা যাচ্ছে, বিদেশি প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার সবাই রয়েছে। কিন্তু একটা বড় চমক রয়েছে তার মধ্যে, সেটা হচ্ছে বেঞ্চে আর্টস আনোয়ার শেখ। গত কয়েকদিন আগেই জানা গেছিল যে আর্টস আনোয়ার শেখ কিন্তু এফসি গোয়াতে চলে গেছে। তার মোটামুটি যা কিছু পেপার ওয়ার্কস মোহনবাগানের সাথে সেটা ডান হয়ে গেছে এবং গোয়াতে সে সিগনেচার করছে। কিন্তু এর মধ্যে কয়েকদিন আগে কিন্তু ধীরাজ প্র্যাকটিস সেশনে চোট পায় এবং জানা যায় যে মোটামুটি ডুরান্ড কাপ যে ডিউরেশনটাতে চলবে সেখানে ধীরাজ কিন্তু ছিটকে যাচ্ছে, মানে অগাস্টের শেষ অবধি ধীরাজের সার্ভিস মোহনবাগান পাচ্ছে না। তো এই জায়গাতে আর্টস আনোয়ার শেখকে মোহনবাগান আপাতত ডুরান্ডের জন্য ফিরিয়ে নিয়ে এসেছি বলেই মনে করা হচ্ছে, কিন্তু যখন ডুরান্ড শেষ হয়ে যাবে তখন কিন্তু তার যা পেপার ওয়ার্কস রয়েছে সেটা কমপ্লিট করে গোয়াতে ছেড়ে দেওয়া হবে। কারণ আপকামিং সিজনের জন্য, মানে 2024-25-এর মেন সিজনের জন্য ধীরাজই কিন্তু টিমের সেকেন্ড গোলকিপার। তো এই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো বলে মনে করলাম, তাই দিলাম। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলা রয়েছে সেটা হচ্ছে রাহিম আলী। দেখো, প্রথম স্পোর্টস ক্রীড়ার তরফ থেকে জুন মাসের 10 তারিখ নাগাদ এরকম আপডেট উঠে আসছে যে রহিম আলীর জন্য বেশ কিছু ক্লাব কিন্তু ইন্টারেস্টেড, যার মধ্যে দুটো নাম হচ্ছে পাঞ্জাব এফসি এবং ওড়িশা এফসি। পাঞ্জাব তারা কিছুদিন চেষ্টা চরিত্র করে বেরিয়েই চলে যায়, খুব বেশি দিন আটকে থাকেনি। তারপর আরও বেশ কয়েক দিন পর বা মাস কেটে যাওয়ার পর রেভ স্পোর্টসের তরফ থেকে একটা আপডেট নিয়ে আসা হয় যে দুটো ক্লাব এবং তার সাথে ওড়িশা এফসি তারা কিন্তু ইন্টারেস্টেড রয়েছে, এবং মার্কেটে একটা রিউমার ঘাঁটলে দেখা যায় যে সেই দুটো ক্লাব কেউ না, যে কলকাতা থেকে মোহনবাগান ইস্টবেঙ্গলের নাকি একটা ইন্টারেস্ট রয়েছে। কিন্তু সেই 22 জুলাই ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে মোহনবাগান ইস্টবেঙ্গলের ইন্টারেস্ট হয়তো একটা সময়ে ছিল, কিন্তু আপাতত টিমে যা বিদেশি ফরওয়ার্ড রয়েছে বা ইন্ডিয়ান ফরওয়ার্ডসরাও রয়েছে, সেখানে রহিম আলী এলে হয়তো রহিম আলীর জন্য ভালো হবে, যে বড় ক্লাবের সাথে তার নামটা জুড়বে। কিন্তু অ্যাকচুয়াল যে তাকে মেন টিমের মধ্যে রাখা, মানে প্রপার গেম টাইম দেওয়া, সেটা কিন্তু দুটো টিমের ক্ষেত্রে সে পাবে না। তো সেই জায়গাতে যে টিমের নামটা সব থেকে স্ট্রংলি ছিল সেটা হচ্ছে ওড়িশা এফসি। এবার গত কয়েকদিন আগে যে বিষয়টা মার্কাসও শেয়ার করে যে আইদার রহিম আলী চেন্নাইয়ের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে অথবা সে ওড়িশাতে মুভ করবে। এটা আপাতত ওর ক্ষেত্রে সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। আজকে যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে চেন্নাইন এফসির সাথে যে কথাবার্তা চলছিল রহিম আলীর, মোটামুটি যে স্যালারি প্যাকেজের একটা ইম্প্রুভমেন্ট, সেটা চেন্নাইন এফসি কিন্তু মানছে না। না মানাটাই খুব স্বাভাবিক, কারণ ওরা ভালো বিদেশি ফরওয়ার্ড নিয়ে এসেছে, ইন্ডিয়ান ফরওয়ার্ড প্রচুর সিগনেচার করিয়েছে, প্রমিসিং কিছু প্লেয়ার নিয়ে এসেছে। তো সেই জায়গাতে আন্ডার পারফর্মিং রহিম আলীকে খুব একটা ধরে রাখার চিন্তাভাবনা ওদের ছিল না। তো যেটা মনে করা হচ্ছে যে ওড়িশা এফসিতেই কিন্তু তার যা টার্গেট ডিমান্ড ছিল সেখান থেকে অনেকটা কম করে ওড়িশা এফসিতে রহিম আলী জয়েন করতে পারে। এবার দেখা যাক। আগেই বলেছিলাম যে ওড়িশাতে কিন্তু রহিম আলী ঠিক যে পজিশনের প্লেয়ার, যে রাইট উইংয়েও খেলতে পারে আবার টিপিক্যাল সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলতে পারে, এরকম প্লেয়ার কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল নেই। আর জেরির ব্যাকআপ সেইভাবে কেউ নেই, আর ইন্ডিয়ান কোনো সেন্টার ফরওয়ার্ড তো নেই। তো সেখানে রহিম আলী একটা ভালো অপশন হতে পারে। পরের যে দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই দুজন অবশ্যই হায়দ্রাবাদ এফসির আব্দুল রবি এবং অ্যালেক্স সাজি। হায়দ্রাবাদ এফসিতে আর মাত্র 12-13 জনের মতো প্লেয়ার পড়ে রয়েছে। তো সেখানে কিন্তু হায়দ্রাবাদের যা আপাতত অবস্থা, ওরা পার্টিসিপেট করতে পারবে না এবং ওদেরকে ছাড়া ফিক্সচার কিন্তু রিলিজ হবে। এবং এখানে যদি তারা পার্টিসিপেট করতে না পারে তাহলে তাদের প্লেয়ারদের কী হবে? তো অটোমেটিক চয়েসে যদি কোনো প্লেয়ারকে ওরা লোনে অন্য কোনো ক্লাবে পাঠিয়ে দেয় তো ভালো কথা। যদি কোনো প্লেয়ারের জন্য ভালো বিড আসে, যদি ঠিকঠাক রেটে অন্য কেউ ক্লাব নিতে চায় তাহলে আরও ভালো কথা। আর যদি সেটা না হয় তাহলে অটোমেটিক্যালি যখন পরের ট্রান্সফার উইন্ডোটা আসবে তখন কিন্তু এই প্লেয়াররা গিয়ে অটোমেটিক্যালি পিএসসিতে গিয়ে অ্যাপিল করবে এবং জাস্ট কজের ওপরে তারা কিন্তু ছাড়পত্র পেয়ে যাবে যে ফ্রিতে তারা মুভ করতে পারবে। সেই জাস্ট কজে দুটো কজ কিন্তু একদম পারফেক্টলি তাদের জন্য ক্লিক করবে। এক হচ্ছে স্যালারি আটকে যাওয়া, কারণ প্লেয়াররা যখন খেলবে না, একটা টিমও যখন মাঠে নামবে না, তো কর্তৃপক্ষ তাদের স্যালারি দেবে না। আর তার থেকে একটা ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে যে গেম টাইম। একটা প্লেয়ারকে কিন্তু কন্ট্রাক্টে থাকাকালীন তাকে 10% গেম টাইম দিতে হয়।
সেখানে গিয়ে সেই প্লেয়াররা যখন অ্যাপিল করবে এবং দেখাবে যে তাদের 0 গেম টাইম রয়েছে, কারণ টিমটাই মাঠে নামেনি, না ডুরান্ড কাপে, না আইএসএলে, না সুপার কাপে, তখন কিন্তু সেই জাস্ট কজের ওপরে সমস্ত প্লেয়ার যারা রয়েছে পিএসসিতে গিয়ে ভার্ডিক্ট পেয়ে যাবে, বেরিয়ে যাবে। কিন্তু তার আগে দুজন প্লেয়ারের ভাগ্য কী হবে, কারণ এই দুজন প্লেয়ারকে নিয়ে কিন্তু মার্কেটে টানাপোড়েন রয়েছে। আব্দুল রাবি এবং অ্যালেক্স হাজি, এই দুটো প্লেয়ারকে নিয়ে কিন্তু মাল্টিপল ক্লাবস আর ইন্টারেস্টেড। সেখানে অবশ্য অনেকদিন থেকে আমরা জানি যে অ্যালেক্স হাজির জন্য ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড, আব্দুল রাবির জন্য বেঙ্গালুরু এফসি ইন্টারেস্টেড। একটা সময় শোনা গেছিল যে আব্দুল রাবির জন্য মোহনবাগানও কিছুটা ইন্টারেস্টেড রয়েছে, কারণ রাইট উইংয়ে অপশন দরকার, রাইট উইং ব্যাক, রাইট উইঙ্গার, রাইট মিডফিল্ড, যেভাবেই ওই প্লেয়ারটাকে ভাবা যায় না কেন, সেখানে অপশনস দরকার রয়েছে। তো এই দুটো প্লেয়ার যখন মার্কেটে অ্যাভেলেবেল হবে তখন কিন্তু মাল্টিপল ক্লাবস গিয়ে তাদেরকে নেওয়ার চেষ্টা করবে, এবং এই দুটো প্লেয়ারের কাছে মোটামুটি যে ক্লাবের অফার সব থেকে ভালো থাকবে সেখানে তারা জয়েন করবে, এটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে। কিন্তু তার আগে এই দুজন প্লেয়ারকে যাতে ওদেরকে লস করতে না হয় সেটা ওরা চেষ্টা করছে। আমি জানি না দুজন প্লেয়ারকে ধরে রেখে ওরা এক্সট্রা কী বা করে ফেলবে। এই দুজন প্লেয়ারকে ওরা লোনে ছাড়তে চাইছে, যার মধ্যে অ্যালেক্স হাজি 2025-এই তো কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, লোনে ছাড়ার যুক্তি সিরিয়াসলি আমার মাথায় ঢুকছে না। আর আব্দুল রাবিদ দেখলাম 2026-এ কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তাকে লোনে ছাড়াটা মানলাম যে পরের সিজনে সে ফিরে আসার চান্স থাকছে, কিন্তু লোনে কোনো ক্লাব তাদের নিতে চাইবে না। যে ক্লাব তাদের নিতে চাইবে তারা পার্মানেন্টলি নিতে চাইবে, এবং ওই প্লেয়ারদেরকে হয়তো ম্যাক্সিমাম বলবো তোমরা ওয়েট করো, যদি 15 অগাস্টের মধ্যে এটা জানা যায় যে হায়দ্রাবাদ কোনোভাবে পারফরমেন্স করবে না গোটা সিজনে, তখন কিন্তু তোমরা পিএসসিতে মুভ করতে পারো, এবং পিএসসি তখন তোমাদের ভার্ডিক্ট দিতে পারে যে ক্লাবটাই যখন খেলবে না তখন সেই কন্ট্রাক্টেড থাকা প্লেয়াররা, যাদের ফিউচার রয়েছে, যাদের লাইভলিহুড রয়েছে, যাদের কেরিয়ার রয়েছে, তারা কি করবে, তখন কিন্তু তোমরা তোমাদের হয়ে ভার্ডিক্ট পেয়ে যাবে। এবং অ্যালেক্স হাজি যদি সেই বের করে নিয়ে আসতে পারে ভার্ডিক্ট, তাহলে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, কারণ রাইট ব্যাক হিসেবে বা সেন্টার ব্যাক হিসাবে দুটো দিকেই কিন্তু তাকে ভাবনা চিন্তা করা যাবে, এবং সলিড প্লেয়ার। এবং আব্দুল রাবির জন্য অনেক দিন থেকে কিন্তু বেঙ্গালুরু এফসি অনেকটা এগিয়ে রয়েছে, এবং সেই ক্ষেত্রে আরও কিছু ক্লাব হয়তো সামনের দিকে আসতে পারে। তো হায়দ্রাবাদের কাছে দুটো রাস্তা খোলা রয়েছে, যে এক, তাদেরকে ফ্রিতে কন্ট্রাক্ট টার্মিনেট করে রিলিজ করে দেওয়া, যে বেরিয়ে যাক কোনো অসুবিধা নেই, অথবা লোনে তাদেরকে পাঠানো, কিন্তু লোনে কোনো ক্লাব নেবে না। ফাইনালি যেটা মনে হচ্ছে যে পিএসসি থেকে এই দুটো প্লেয়ার ভার্ডিক্ট নিয়ে আসতে পারে, উইদিন 31 অগস্ট তারা হয়তো নতুন ক্লাবে জয়েন করতে পারে। আর লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো অবশ্যই জনি কাউকো। কালকে রাত্রির একটা বিগ ব্রেকিং যে জনি কাউকো ইন্ডিয়াতে থাকছে, দ্যাটস আ বিগ নিউজ, দ্যাটস আ ম্যাসিভ নিউজ। কারণ জনি কাউকোর মতো একটা শিল্পী ফুটবলারকে দেখতে পাওয়া, জনি কাউকোর মতো একজন ক্রিয়েটারকে দেখতে পাওয়া, এটা যে কোনো ফুটবল ফ্যানের কাছে একটা বড় পাওনা। এবং জনি কাউকো ইন্ডিয়াতে থাকছে, এবং থাকছে কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাসের অধীনে। অ্যান্তোনিও লোপেজ হাবাস তিনি ইন্টারকাসিতে জয়েন করেছিলেন অ্যাজ আ হেড কোচ, এবং তিনি আপাতত জনি কাউকো কিন্তু তার সাথে নিয়ে চলে গেলেন ইন্টারকাসিতে। আপাতত 1 বছরের চুক্তি হয়েছে, এবং এই 1 বছরের মধ্যে যেটা ইন্টারকাসির মেন টার্গেট রয়েছে, যে যেভাবে স্কোয়াড তৈরি হয়েছে সেই স্কোয়াডটা আই লিগ জিততে পারে, অর্থাৎ সোজা কথায় পরের সিজনে ইন্টারকাসি আইএসএলকে টার্গেট করছে। তো সেই জায়গা থেকে আমরা ইন্টারকাসির ওপর এক্সপেকটেশন রাখতে পারি যে ভালো কিছু করবে, এবং ফাইনালি জনি কাউকোকে পেয়ে গেল মানে একটা কোথাও একটা বড় মাইলেজ হলো, যে সামনে যারা ফরওয়ার্ড রয়েছে বা ডিফেন্সে যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের মাঝখানে এমন একজন মিডফিল্ডে প্লেয়ার থাকছে যার এক্সপিরিয়েন্স বলো, যার ইন্ডিয়ান ফুটবলে কন্ট্রিবিউশন বলো, যার ট্রফি উইনিং মেন্টালিটি বলো, এবং অবশ্যই একটা বড় প্লেয়ারের যা কিছু গুণ থাকে মাঠের মধ্যে সবটা কিন্তু জনি কাউকো দিতে পারবে। এবং তার পাশাপাশি যেটা আরও আপডেট আসছে যে অ্যান্তোনিও লোপেজ হাবাস তার কিছু পুরনো ছাত্রকে তিনি কিন্তু ইন্টারকাসিতে জয়েন করাতে পারেন আই লিগ সিজনের জন্য। সেখানে হয়তো যারা রয়েছে যে আইএসএল টিমগুলোতে খুব বেশি চান্স পাচ্ছে না, খুব বেশি গেম টাইম পাচ্ছে না, সেই সমস্ত প্লেয়ারদেরকে তিনি কল করতে পারেন, সেই সমস্ত প্লেয়ারদেরকে তিনি ইন্টারকাসিতে নিয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, তার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, আস্তে আস্তে হয়তো ইন্টারকাসির জন্য আরও কিছু ব্রেকিং অপেক্ষা করছে। বাট জনি কাউকোর থেকে যাওয়া এবং অবশ্যই একটা বড় প্রজেক্টে থেকে যাওয়া, একটা বড় প্রজেক্টে সামিল হওয়া, সেটা একজন ফুটবল ফ্যানকে খুশি করবে। তোমাকে কতটা খুশি করেছে সেটা অবশ্যই তুমি তোমার ওপিনিয়ন শেয়ার করো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।